হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার প্রিপারেশন খুব জোরে সোরে নিচ্ছ। আজকে হচ্ছে ভাইয়া তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারের রিটেন পার্টের কিছু আইটেম হচ্ছে পড়াবো। আসলে এখানে পড়ানোর তেমন কিছু নেই, জাস্ট এই রিটেন পার্টের আইটেমগুলোকে কিভাবে আরও সুন্দর করে খাতায় প্রেজেন্ট করতে হয়, কিভাবে টিপস অ্যান্ড ট্রিক্স মেনটেন করে এই রিটেন পার্টে তোমার মার্কসকে ম্যাক্সিমাইজ করা যায় সেটা হচ্ছে তোমাদেরকে শিখিয়ে দিব। দেখো, লেটার্স আমরা ছোটোবেলা থেকে আসলে ক্লাস 6-7 থেকে সবাই লিখছি, ডায়ালগও লিখছি এবং স্টোরিও লিখছি, তাই তো। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় এখানে আসলে সেরকম মার্কস তুলতে পারি না। দেখা যায় আমাদের অন্যান্য আইটেম, ইংলিশ ফার্স্ট পেপারের অন্যান্য আইটেমে দেখা যায় খুব ইজিলি মার্কস তোলা গেলেও এই যে রিটেন পার্টে আমাদের মার্কস তুলতে একটু কষ্ট হয়। দেখা যায় 10-এ হয়তো বা ম্যাক্সিমাম কত দেয়, 8, সেই 8ই হয়তো বা আমরা অনেকে পাই না। আমরা দেখা যায় কি অনেক সময় 6 পাই, 7 পাই, তাতে করে কি আমাদের দেখা যায় এ প্লাস পাওয়ার একটা রিস্ক কিন্তু থেকে যায়। তো ভাইয়া হচ্ছে আজকে তোমাদেরকে লেটার্স, ডায়ালগস অ্যান্ড স্টোরিজ লেখার সুন্দর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিব, যাতে করে তোমরা হচ্ছে কি এই পার্টগুলোতে তোমাদের মার্কসটাকে তোমরা ম্যাক্সিমাইজ করতে পারো, ঠিক আছে? আর অ্যাবাউট সাজেশন, টেস্ট পেপার ঘাটলেই তোমরা সুন্দর করে একদম বেস্ট সাজেশনটা পেয়ে যাবে যে তোমাদের আসলে কোনটা পড়া উচিত। অ্যান্ড টু বি অনেস্ট, তোমরা তো এখন বড় হয়েছে, রাইট? ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অভ্যাসও আছে, তোমরা জাস্ট জিস্টটা বুঝে নিবে কোনো একটা টপিকের, অ্যান্ড এর উপর এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যেগুলো আজকে আমি শিখিয়ে দিব সেগুলো মেনটেন করে লিখতে থাকবে। তাহলে চলো আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করে ফেলি। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি হচ্ছে রাফিয়াদুর রহমান মাহিন, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে পড়াশোনা করছি, 3rd ইয়ারে। আচ্ছা, তো ইনফর্মাল লেটার আসলে এটা হচ্ছে কি, আমরা বুঝাই যাচ্ছে আমাদের খুব একটা ফর্মাল অফিসিয়াল টোন তো ইউজ করা লাগবে না। তাহলে আমরা ইনফর্মাল লেটারটা কি, আমরা অবভিয়াসলি ইনফর্মালি লিখবো, রাইট? তাহলে ইনফর্মালি যখন লিখছি তখন কিন্তু আমরা চাইলে আমাদের মনের ভাব, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা খুব ইজিলি এক্সপ্রেস করতে পারি উইদাউট মেনটেনিং এনি অফিসিয়াল টোন। সো যখন আমরা করব সেখানে যেন একটা কোহেরেন্স আমরা মেনটেন করি। অ্যান্ড আমরা যখন করছি যেন আমরা যেটা লিখছি সেটা যেন সুন্দর করে ফুটে উঠে, সেজন্য আমরা প্যারা প্যারা করে লিখতে পারি। তাহলে ভাই একটু তোমাদেরকে ইনফর্মাল লেটার লেখার বেসিক হচ্ছে যে নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড কিভাবে লিখলে তোমার লেখাটা আরও সুন্দর হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। এই টপিকটা দিয়ে শুরু করি। সাপোজ ইউ আর অনুভব অর অনুভা অ্যান্ড ইউ হ্যাভ এ পেন ফ্রেন্ড। হোয়াট ইজ আ পেন ফ্রেন্ড? What is a pen friend? A pen friend is someone who lives abroad, not necessarily abroad. He might live in another region. হয়তোবা তুমি দেশের এক প্রান্তে থাকো, ঢাকায় থাকো, এবং সে হয়তোবা একদম অন্য আরেকটা প্রান্তে থাকে, হতে পারে সে খুলনায় থাকে, বাট তার সাথে তুমি সেরকম কখনো দেখা করোনি। তাকে সবসময় তুমি হয়তোবা জাস্ট চিঠি পাঠিয়েছো, তুমি কলমে লিখে লিখে তার সাথে যোগাযোগ করেছো, তুমি লেটার পাঠিয়েছো, সে তোমাকে লেটার পাঠিয়ে, এরকম। নর্মালি দেখা যায় আসলে দেশের মধ্যে থাকলে সবাই তো সবার সাথে দেখা হয়। নর্মালি যারা অ্যাব্রড ফ্রেন্ড, আমাদের ফরেন ফ্রেন্ড বিদেশে থাকে, তাদের সাথে আমরা এরকম পেন ফ্রেন্ডশিপটা মেনটেন করে থাকি। তাকে হয়তো আমরা লেটার্স পাঠাই, তারা হয়তো আমাদেরকে লেটার্স পাঠায়। এটা আসলে আগেকার যুগে এরকম লেটার্স হচ্ছে বিনিময় হতো, এখন তো আর লেটার্স এক্সচেঞ্জ হয় না, এখন হয়তো আমরা ইনফর্মাল ইমেল সেন্ড করি। ভাই আজকে কীভাবে ইনফর্মাল ইমেল লেখে সেটাই দেখে দিব। আসলে ইনফর্মাল লেটার অ্যান্ড ইনফর্মাল ইমেইল লেখার টেকনিক আসলে সেম, জাস্ট কিছু নিয়মকানুনে একটু চেঞ্জ আছে, দ্যাটস ইট। আচ্ছা চলো। সো একজন পেন ফ্রেন্ড যার নাম হচ্ছে জোভান, ও হচ্ছে কোথায় থাকে? ইউএসএ থাকে। অ্যান্ড তুমি তোমার দেশের ব্যাপারে লিখে জোভানকে পাঠাবে। ওকে, হি ওয়ান্টস টু নো অ্যাবাউট ইউর কান্ট্রি, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর কান্ট্রি। তুমি তোমার দেশের ব্যাপারে লিখে হচ্ছে কি তুমি জোভানকে পাঠাবে। আচ্ছা, এটা তো এখন আমার দেশ সম্পর্কে তো আমি জানি, অবভিয়াসলি জানি, অ্যান্ড অনেক কিছু লিখতে পারবে তুমি, কিন্তু কীভাবে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লেখা যায় সেটাই হচ্ছে ভাইয়া দেখাবো। আগে চলো একটু নিয়মগুলো দেখি আমরা। আচ্ছা, একটা লেটার যখন শুরু করতে হয়, লেটারটা কিভাবে শুরু করতে হয়, স্টার্ট করতে হয় আমরা অনেকভাবে শিখি। দেখা যায় আমরা হচ্ছে অনেকে হচ্ছে এখান দিয়ে হচ্ছে কি আমরা দিই অ্যাড্রেস দিই আমাদের। ধরো হচ্ছে অ্যাড্রেস হচ্ছে কি 12 গ্রিন রোড, তারপর হয়তো আমরা এখানে ডেট দিই, এভাবে লিখি ডেট, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 10th 1/25,
অনেকভাবে লিখি, অ্যান্ড যেহেতু ইনফর্মালি আমরা মেনটেন করি জিনিসটা ওরকমভাবে আমাদের খেয়ালও করা হয় না যে কি করছি না করছি, বাট এখানে কিছু স্পেসিফিক নিয়ম যদি মেনটেন করো সেটা তোমার হচ্ছে মার্কসটাকে আরও বেশি বাড়িয়ে দেবে। এটা কি ভুল? নট নেসেসারিলি ভুল, যেহেতু একটা ইনফর্মাল রাইটিং, এখানে হচ্ছে আমার কোনো নিয়ম ধরা বাঁধা নিয়মকানুন নেই, তারপরও কিছু হচ্ছে ট্রেডিশনাল রুলস আছে, সেটা কিন্তু অফিসিয়াল রুলস না, ট্রেডিশনাল রুলস, যেগুলো ফলো করলে টিচাররা খুশি হয় অ্যান্ড টিচাররা তোমাকে মার্কস দিতেও বাধ্য। তাহলে এইটা কি সেই ট্রেডিশনাল রুলের আন্ডারে পড়ে না? তাহলে এটা যেহেতু ট্রেডিশনাল রুলের আন্ডারে পড়ে না, সেটা আমরা এভাবে কেটে দিই। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি সবার প্রথমে যখন আমরা আমাদের লেখাটা শুরু করলাম, সবার উপরে আমরা লিখব কি ডেট। আজকে কত? 10/01/2025। আমরা কি এইভাবে ডেটটা লিখবো? না, আমরা আসলে এইভাবে ডেটটা লিখবো না। আমরা ওই যে তোমরা যদি আমার ফর্মাল লেটার্সের ক্লাসটা করে থাকো তাহলে বুঝবে আমরা নর্মালি ডেটটা কিভাবে লিখি। তাহলে যারা ক্লাসটা করেছো তারা কিন্তু অলরেডি জানো যে ডেটটা আসলে কিভাবে লেখা উচিত। তাহলে দেখো আমরা আসলে ডেটটা কিভাবে লিখবো, আমরা এভাবে লিখবো না, আমরা হচ্ছে ডেটটা লিখবো এইভাবে 10 জানুয়ারি 2025। কোনো কমা দেওয়ার কোনো দরকার নেই, কোনো কমা দেওয়ার দরকার নেই। 10 জানুয়ারি 2025। আবার অনেকে লেখে 10th জানুয়ারি, 10th জানুয়ারি কমা 2025। না, এভাবে কোনো দরকার নেই, ডিরেক্টলি 10 নাম্বারটা জানুয়ারি 2025 শেষ। এরপর আমরা কি করব? এবার হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আমরা হচ্ছে দিয়ে দিব। চলো একটু অ্যাড্রেসটা দেই। যেমন আমি হচ্ছে থাকি কি উত্তরায় থাকি, বাট এখানে চলো আমরা একটা আমার হস্টেলের অ্যাড্রেস দিই। সেটা হচ্ছে কি 12 গ্রিন রোড, ঢাকা। তারপর এরকম 1200 সামথিং। ওকে, দিলাম অ্যাড্রেস। এরপর আমরা কি করব? 2 থেকে 3টা আঙ্গুলের গ্যাপ দিব। নর্মালি 2 আঙ্গুলের গ্যাপ, যেহেতু এই স্ক্রিনটা বড় আমি এভাবে হিসাব করে 2 আঙ্গুলের গ্যাপ আমরা দিব। দিয়ে তারপর লিখব কি আমাদের যাকে আমরা উদ্দেশ্য করে, যে রিসিভার, ডিয়ার জোভান। ওকে, ডান। এরপর আমরা হচ্ছে আমাদের মনের মাধুরী মিশিয়ে লেটারটা লিখবো। আসলে মনের মাধুরী মিশিয়ে লিখবো, বাট লেখার সময় একটা জিনিস মেনটেন করব, যেন আমার কোহেরেন্স মেনটেন হয় অ্যান্ড আমরা একটু প্যারা প্যারা করে লিখি। দেখো আমরা যদি এক টানে যদি ধরো এই যে লিখতে থাকে, লেখাটা কিন্তু আসলে খুব একটা সুন্দর হয় না। অ্যান্ড যখন আমাদের হচ্ছে এক্সামিনার খাতা যখন দেখবে তারও একটা একঘেয়েমিতা চলে আসবে। তাহলে আমাদের আসলে কিভাবে লেখা উচিত? আমরা ছোট ছোট প্যারা করে লিখবো, কোনো সমস্যা নেই, জাস্ট ছোট ছোট প্যারা করে লিখবো। ধরো এই শেষ একটা প্যারা, তারপর আমরা আবার নতুন একটা প্যারা করব। অ্যান্ড প্রত্যেকটা প্যারার সাথে যেন প্রত্যেকটা প্যারার হচ্ছে একটা কানেকশন থাকে, একটা কোহেরেন্স থাকে, সেটা একটু মেনটেন করার ট্রাই করবো। সেটা আমরা কিভাবে করতে পারি? উই ক্যান ইউজ কানেক্টরস। We can use conjunctions, prepositions অথবা prepositional phrases। কানেক্টরস বলতে আমরা কি বুঝি? যেমন কি however, তারপর কি although, এরপর কি as a result, consequently, on the contrary। এভাবে আমরা সুন্দর করে এইসব হচ্ছে কি কানেক্টরস আমরা ইউজ করতে পারি। আর ভাইয়া প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি? চলো দেখি প্রিপোজিশনাল ফ্রেজ আমরা কি কি ইউজ করতে পারি। ধরো কি উইথ এ ভিউ টু, ঠিক আছে? উইথ এ ভিউ টু মানে কি
এই উদ্দেশ্যে আমরা এটা করছি। তাহলে এই সব প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করলে আমাদের লেখাটা আরো বেশি কোয়ালিটিফুল হয়ে যাবে। উইথ এ ভিউ টু, তারপর কি ইন অর্ডার টু, তারপর কি ইন অ্যাডিশন টু। ইন অ্যাডিশন টু মানে কি, আমরা বলি না বিসাইডস আই প্লেড ফুটবল, ইন অ্যাডিশন টু আমরা কখন ইউজ করি? ধরো আমরা বলি না বিসাইডস, এই বিসাইডসের জায়গায় আমরা ইন অ্যাডিশন টু ইউজ করলে আমাদের লেখাটা কিন্তু আরো সুন্দর হয়। ফর এক্সাম্পল ধরো আমি যদি বললাম টু মেইনটেইন মাই ফিজিক্যাল হেলথ আই প্লে ফুটবল, বিসাইডস আই গো টু ওয়ার্ক এভরি মর্নিং। এটা না বলে আমি এটা বলতে পারি আই প্লে ফুটবল, ইন অ্যাডিশন টু প্লেইং ফুটবল আই গো টু ওয়ার্ক এভরি মর্নিং। ওকে, অথবা আই জগ এভরি মর্নিং। বাট তার আগে আমি কি বললাম, বিসাইডস না বলে ইন অ্যাডিশন টু বললাম, তাতে করে কি আমার আরো সুন্দর হলো। ওকে, তারপর আমরা আরো কিছু কিছু হচ্ছে ফ্রেজ ইউজ করতে পারি, রেগুলার ফ্রেজেস। সেগুলো কি কি? such as, তারপর এই যে ভাইয়া মাত্র বললাম না ফর এক্সাম্পল, এই যে এরকম ফর এক্সাম্পল, মানে এগুলো হচ্ছে আমাদের ইনফর্মাল রিটেনের জন্য অনেক বেশি কাজে দিবে সব ফ্রেজ। তারপর এইসব কানেক্টরস যদি আমরা ইউজ করি তাহলে আমাদের লেখার কোয়ালিটি অনেক বেশি সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি কোনো একটা এক্সাম্পল দিতে চাই, হ্যাঁ, তখন আমরা কি বলবো, লাইক বলবো না। লাইক বললে গ্রামাটিক্যালি হালকা একটু ভুলও হয়, অলদো সেটা নর্মালি বাংলাদেশের এক্সামিনারদের এরকম চোখে পড়ে না লাইক বললে। বাট তুমি যদি সাচ অ্যাজ বলো, ফর এক্সাম্পল এসব বলে কোনো এক ধরনের উদাহরণ দিতে চাও, ধরো হচ্ছে যে তোমাকে হচ্ছে তুমি এই ধরো বাংলাদেশের ব্যাপারে হচ্ছে লিখলা, তখন হচ্ছে দেয়ার আর এ লট অফ কালচারাল হেরিটেজেস ইন বাংলাদেশ ফর এক্সাম্পল, তারপর তুমি বললা। ওকে, তারপর বললা যে দেয়ার আর এ লট অফ সিনিক বিউটিস ইন বাংলাদেশ সাচ অ্যাজ, এভাবে বললা। লাইক না বলে সাচ অ্যাজ ফর এক্সাম্পল যদি ইউজ করো তাহলে তোমার লেখার কোয়ালিটি আরও বেশি ইমপ্রুভড হয়ে যায়। ওকে ফাইন, তাহলে আমরা বুঝলাম কিভাবে আমাদের হচ্ছে লিখতে হয়। চলো আমরা একটা এক্সাম্পল দেখে আসি এটাই কিভাবে হচ্ছে লেখা হয়েছে। এই যে যেটা হচ্ছে বললাম, ইনফর্মাল লেটারের একদম সবার উপরে থাকবে কি, আমাদের হচ্ছে ডেট থাকবে। ডেটটা কি ট্র্যাডিশনাল নিয়মে লেখা থাকবে না, এই ফরম্যাটে থাকবে। এরপর হচ্ছে ধরো আমরা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে কি ডিয়ার দিয়ে। ওকে, আমরা খুব শর্টে, আমরা দেখো অনেকে খুব অনেক বড় করে লিখতে চাই না ইন্ট্রোডাক্টরিটা, যেমন হচ্ছে কি হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ দি অলমাইটি, আই অ্যাম অলসো ফাইন, হোপ ইউর প্যারেন্টস আর ফাইন, আই এম রাইটিং টু ইউ এ লট অফ ডেজ আফটার। সো এত কিছু না করে আমরা যদি জাস্ট ইজিলি 2-3টা সেন্টেন্সের মধ্যে, নট মোর দ্যান 3 সেন্টেন্স, দেখো এখানে 2টা সেন্টেন্সের মধ্যে একই সাথে কি সুন্দর করে আমার ইন্ট্রোডাক্টরি প্যারাটা শেষ করে দিয়েছে। কি ইটস রিয়েলি ডিলাইটফুল টু হিয়ার ফ্রম ইউ আফটার এ ভেরি লং টাইম। এর মানে কি আমি হয়তো বা একটা হচ্ছে কি চিঠি পেয়েছি, তার থেকে একটা লেটার আমি পেয়েছি, অ্যান্ড সেটা নিয়ে আই এম গ্রেটফুল যে আই রিসিভড এ লেটার ফ্রম ইউ। তারপর আমি বলে দিয়ে তারপর বললাম যে ইট মেক্স মি হ্যাপি দ্যাট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট মাই কান্ট্রি। তার মানে হচ্ছে কি ওই লেটারে হয়তো বা সে জানতে চেয়েছে আমার কান্ট্রির ব্যাপারে, অ্যান্ড ইট মেড মি হ্যাপি, সো সেই জন্য আমরা লিখছি। দেখো 2টা সেন্টেন্সে কিন্তু আমরা হচ্ছে যে বুঝে গেলাম যে সে কি আগের লেটারে আমাকে জানতে চেয়েছে, অ্যান্ড আমি কি নিয়ে এই লেটারটা লিখবো। অ্যান্ড অলসো এটাও কিন্তু বলা হয়ে গেল যে হ্যাঁ আমি ওর সাথে যে আমার যে একটা গ্র্যাটিটিউড যেটা আমি এক্সচেঞ্জ করতাম সেটাও কিন্তু হয়ে গেল যে হ্যাঁ আই এম হ্যাপি টু রিসিভ এ লেটার ফ্রম ইউ। না হলে এই জিনিসটা কিন্তু আমরা আগে কি লিখতাম, hope you are fine by the grace of Almighty Allah. I am also fine. I have not received your letter for a very long time. I just received it now. In your letter, you have wanted to know about my country, so I am writing it about it. So I am writing the letter about my country. এত বড় না লিখে জাস্ট শর্টে আমরা লিখে দিলাম, তাতে কি আমাদের হয়ে গেল না? এবার আমরা কি মেইন বডি যেখানে আসলে আমাদের ফোকাস করা উচিত সেখানে আমরা যেতে পারবো। দেখো আমরা যে কোনো একটা অ্যাসপেক্ট নিয়ে হচ্ছে আমরা কথা বলবো, আমার কান্ট্রি না, তাহলে কি লেটস যে কোনো একটা অ্যাসপেক্ট নিয়ে, আমার দেশের যে কোনো একটা অ্যাসপেক্ট নিয়ে আমি শুরু করতে পারি। তোমাদের ইচ্ছা, তোমরা হয়তো বা বাংলাদেশের কালচারাল হেরিটেজ সাইটস নিয়েও শুরু করতে পারো, অথবা যে কোনো কিছু নিয়ে স্টার্ট করতে পারো। এখানে আসলে জিওগ্রাফিক্যাল পজিশন দিয়ে স্টার্ট করাটা আমার মনে হয়েছে ইট ইজ এ বেটার আইডিয়া। ওকে, করলো, ভালো কথা। সুন্দর করে দেখো লাইন বাই লাইন হচ্ছে যে বলা হয়েছে যে আমার কিভাবে কিভাবে আর কি বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশনটা আর কি আমাদের পোস্টেড, ভালো কথা।
অ্যান্ড জিওগ্রাফির পাশাপাশি আমার সুন্দর করে হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি নিয়ে একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিল। এটা দিয়ে কি আমার একটা প্লট বোঝা যাচ্ছে যে বাংলাদেশ আসলে কি, কোথায় আছে, অ্যান্ড কীভাবে দিস কান্ট্রি কেম ইনটু বিং ইন দ্য ভেরি ফার্স্ট প্লেস। তাহলে হচ্ছে এই যে জিওগ্রাফিক্যাল লোকেশনের কথা বলা হয়েছে, তারপর পপুলেশন নিয়ে বলা হয়েছে, অ্যান্ড কিভাবে বাংলাদেশের হিস্ট্রি নিয়ে অল্পতে একটু করে বলে দেওয়া হয়েছে। ওকে, দেখো একটা প্যারার মধ্যে এটা কিন্তু শেষ, এই প্যারাটা শেষ। এই প্যারাটার থ্রুতে আমরা কি করলাম, বাংলাদেশের জিওগ্রাফি অ্যান্ড লোকেশন অ্যান্ড হচ্ছে কি হিস্ট্রির ব্যাপারে একটা কনটেক্সট দিলাম, একটা সুন্দর স্টার্টিং যে হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশ এই। তারপর আস্তে আস্তে আমরা আরও ডিপে ডাইভ করব। এরপর হচ্ছে কি যেটা বললাম সিনিক বিউটিস অথবা কালচারাল হেরিটেজ সাইটস, সেগুলো নিয়ে বললাম। ওকে, একটা হলো। তারপর হচ্ছে কি বাংলাদেশের আমরা পিপল নিয়ে একটু বললাম, হার্ডওয়ার্কিং পিপল। তারপর এইভাবে বলতে গিয়ে আস্তে আস্তে হচ্ছে কি আমরা 2-3টা অ্যাসপেক্ট টাচ করে আমাদের লেটারটা আমরা শেষ করে দিলাম। ঠিক আছে, দেখো লেটার কিন্তু আমরা অবশ্যই লিখবো, বড় লিখবো, যথেষ্ট বড় লেখার ট্রাই করবো, বাট খুব বড় করা যাবে না, যাতে করে টিচারদের হচ্ছে কি আমাদের যে পড়তে পড়তে অনেক সময় হচ্ছে যে আর হচ্ছে মনে হয় যে অনেক বড় লিখেছে, এত দরকার ছিল না। কনসাইসলি লিখবো, বাট সবগুলা অ্যাসপেক্ট আমরা টাচ করার চেষ্টা করবো। দেখো আমাদের এখানে সিনিক বিউটিস নিয়ে হয়েছে, তাহলে কি হলো, জিওগ্রাফি হয়ে গেল, বাংলাদেশের হিস্ট্রি নিয়ে হালকা একটু আলাপ করলাম আমরা, তারপর বাংলাদেশের হচ্ছে কি সিনিক বিউটিস নিয়ে আমরা হালকা একটু আলাপ করলাম, তারপর হচ্ছে কি আমরা বাংলাদেশের হচ্ছে কি পিপল পপুলেশন নিয়ে আলাপ করলাম, লাস্টলি হচ্ছে যে আমি তাকে অবভিয়াসলি সে আমার কান্ট্রি সম্পর্কে জানতে চাই, তাকে আমি আমার কান্ট্রিতে আসতে ইনভাইট করবো না, আমার তাকে ইনভাইট করা হয়ে গেল। ওকে, তারপর লাস্টলি যেহেতু হি ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন অথবা হি অর শি ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ ইয়োর্স, তখন আমরা উইথ লাভ ভালোবাসার সাথে আমি এরকম লাস্টে আমাদের কনক্লুশনটা টেনে দিলাম। এখানে চাইলে তোমরা হচ্ছে যে আরও একটা হচ্ছে যে অ্যাড করতে পারো, আমি হয়তো বা করতাম অ্যাড, সেটা হচ্ছে যে আই উড টক অ্যাবাউট, এইখানে ধরো আমি এখানে একটা প্যারা আমি অ্যাড করতাম কিসের ব্যাপারে, এখানে আই গেস একটু করা হয়নি, এখানে একটা প্যারা আমি অ্যাড করতাম টুরিস্ট স্পটস নিয়ে, একটা প্যারা হচ্ছে অ্যাড করতাম, সেখানে ধরো আমি কক্সবাজার, তারপর হচ্ছে কি সেন্ট মার্টিন, তারপর হচ্ছে কি সুন্দরবন, এসব নিয়ে একটু কথা বলতাম আর কি। এই তো, অ্যান্ড এগুলো যখন বলবো ধরো বিভিন্ন আমরা স্পটসের কথা বলবো, তখন কি আমরা কি ফ্রেজ ইউজ করবো, সাচ অ্যাজ, ফর এক্সাম্পল, তারপর আমরা আরও বলতে পারি কি ইন অ্যাডিশন টু হ্যাভিং মেনি ডিফারেন্ট টুরিস্ট স্পটস, বাংলাদেশ ইজ অলসো ভেরি রিচ ইন ইস হেরিটেজ সাইটস, এরকম বলে পর আমরা হেরিটেজ সাইটস নিয়ে আমরা বলতে পারি, যেটা কি বাংলাদেশের ঐতিহ্যর কথা মনে করায় দেয়, যেমন হচ্ছে কি লালবাগ কেল্লা, তারপর হচ্ছে কি ওয়ারি বটেশ্বর, এসব। সো এগুলো যখন বলবো দেখো আমরা একই সাথে দেখো অনেকগুলো ফ্রেজও ইউজ করতে পারছি না, যেমন কি সাচ অ্যাজ, ফর এক্সাম্পল, এগুলোতে আমি এক্সাম্পল দিচ্ছি, তারপর হচ্ছে কি আমি ইন অ্যাডিশন টু এসব ফ্রেজ ইউজ করে আমার লেখাটাকে আরও আমি ক্লিন করছি। ওকে ফাইন, তো এইভাবে আমাদের মোটামুটি একটা যদি আমরা হচ্ছে লিখি আমাদের ইয়াটা সুন্দর হয়, ইনফর্মাল লেটারটা আরও সুন্দর হয়ে ওঠে। এইবার ইমেইলের ব্যাপারে অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই তাহলে ইমেইল কীভাবে লিখবো। ইমেইল আসলে ইজ আ শর্টার ভার্সন অর আ সিমিলার ভার্সন অফ ইনফর্মাল লেটার্স, বাট জিনিসটা হচ্ছে একটু নিয়ম নীতিতে একটু চেঞ্জ থাকে, দ্যাটস ইট। তাছাড়া আসলে কোনো চেঞ্জ নেই। অনেকে বলে ইমেইলে কি ভাই বক্স করা লাগবে, করলেও পারো না করলেও পারো, কোনো সমস্যা নেই। আমি স্কুলে থাকতে বক্স করতাম, আমার কলেজে হচ্ছে রূপক স্যার আমাকে শিখিয়ে যেছে বক্স না করলেও হয়, সমস্যা নেই, করলেও পারো না করলেও পারো। একটু দেখে আসি তাহলে এই জিনিসগুলো সবার মাথায় থাকবে। আমরা কী কী জিনিস মেনটেন করবো, আমরা ফ্রেজেস ইউজ করবো অলওয়েজ, আমরা প্রিপোজিশনাল ফ্রেজেস ইউজ করবো, এগুলো ইউজ করলে আমাদের লেখাটা আরও বেশি সুন্দর হবে, একটা কোহেরেন্স মেনটেন হবে। ওকে ফাইন, চলো এবার হচ্ছে আমরা একটু ইমেইল লেখার একটু টেকনিক একটু কয়েকটা দেখি। ধর ইমেইল, ইনফর্মাল ইমেইল, ভাইয়া বডিটা বারবার দেখাচ্ছি না, কারণ বডিটা সিমিলারই থাকবে অ্যান্ড বডিটা লেখার টেকনিকও আসলে সেমই থাকবে,
কিভাবে হচ্ছে যে ফরম্যাটটা একটু দেখিয়ে দিয়েছে, এবং একই ফরম্যাট, অনেকে কোয়েশ্চেন করে ভাই এক ফরম্যাট ইউজ করে কি সব লেখা যাবে? হ্যাঁ, তোমাদের একই নিয়ম কানুন ইউজ করে তুমি সব লিখতে পারবে, এবং একই টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা সবাই ইউজ করবে। যেমন হচ্ছে কিভাবে তোমাদের লেখাকে সুন্দর করা যায়, তারপর কি প্যারা প্যারা করে হচ্ছে কি তোমাদের লেটারটা সাজানো। ওকে, আচ্ছা, ইমেইলের শুরুতে আমরা দিব হচ্ছে কি ফ্রম, তারপর আমরা দিব কি টু। সবসময় মনে রাখবা এই যে আমাদের কোলনগুলোর অ্যালাইনমেন্ট কিন্তু একদম পারফেক্টলি ঠিকঠাক হতে হবে। ওকে, ফাইন। এবার হচ্ছে কি আমাদের সেন্ট, অথবা তোমরা চাইলে ডেটও দিতে পারো, সেন্টের জায়গায় ডেট লিখলেও কোনো সমস্যা নেই। সেন্ট মানে কি কখন পাঠানো হয়েছে। ওকে, সেন্ট লেখাটা আইডিয়াল। নর্মালি ফর্মালে হচ্ছে যে ডেট লেখা হয়, ফর্মালেও সেন্ট লেখা যায়, সমস্যা নেই, বাট ইনফর্মালে সেন্ট লেখাটা বেশি আইডিয়াল। আচ্ছা, এরপর হচ্ছে থাকবে কি আমাদের সাবজেক্ট থাকবে একটা। দেখো আমরা কিন্তু ইমেইলের সময় সাবজেক্ট লিখবো, বাট লেটারের সময়, ইনফর্মাল লেটারের সময় আমাদের হচ্ছে সাবজেক্ট লেখার কোনো দরকার নেই। এখন ফ্রম দিয়ে ধরো আমরা এই যে অনুভব, ওর আগে নাম লিখবো অনুভব রহমান, তারপর অনেক সময় অনেক ইয়াতে লেখা থাকে কীরকম অনুভব রহমান, তারপর এভাবে থাকে অনুভব @, কোনো দরকার নেই, ডিরেক্ট ইমেইল অ্যাড্রেসটা, ঠিক আছে, যে পাঠাচ্ছে দ্য ওয়ান হু ইজ দ্য সেন্ডার, জাস্ট ওর ইমেইল অ্যাড্রেসটা। তাহলে কি লেখা যায়, একটা ইমেইল অ্যাড্রেস ধরি, আর ইমেইল অ্যাড্রেস কিন্তু অলওয়েজ আমাদের সবসময় স্মল লেটারেই লিখতে হবে। ধরো 71@gmail.com। অ্যাট দ্য ভেরি সেম ওয়ে চলো আমরা জোবানেরটা লিখি, ওটাও কি আমাদের স্মল লেটারেই হচ্ছে কি লিখতে হবে। ওকে, @yahoo.com। ওকে, আচ্ছা, সেন্টের সময় কি দিব, এখানে আমরা হচ্ছে আমাদের ডেটটা দিব। কিভাবে দিব, এটা যেহেতু ইনফর্মাল তুমি যে কোনোভাবে দিতে পারো, নর্মাল স্ট্যান্ডার্ডটা ফলো করলেই হবে। 10 জানুয়ারি 2024 5, অ্যান্ড হচ্ছে কি এখানে একটু টাইমটা দিয়ে দিতে হবে, টাইমটা দিয়ে দেওয়া আইডিয়াল। ধরো এখন কয়টা বাজে, 3:25, রাইট? তাহলে 3:25 PM। ওকে, আর একটা জিনিস একটু খেয়াল করে দেখবা তোমরা, এই যে এখানে কোনো কমা ছিল না, এখানে কিন্তু কোনো কমা হবে না। এই যে এখানে যখন আমি ইনফর্মাল লেটারের সময় আমি হচ্ছে ডেট লিখবো, সেখানে কোনো ধরনের কমা দেওয়া যাবে না, কিন্তু এখানে কমা তুমি চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, দিলে সমস্যা নেই। আর এখানে কি দিয়ে আলাদা করা লাগবে ভাই, একটু বুঝিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, এখানে কি কমা দিব না, এখানে একটা সেমিকোলন দিয়ে আমরা আলাদা করব। ওকে, ঠিক আছে, ওকে, ডান। আর সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট তো আমরা জানি অ্যাবাউট মাই কান্ট্রি। ওকে, ফাইন। এরপর আমরা ডিআর দিয়ে আমরা শুরু করে দিব, পাশাপাশি শুরু করব না অবশ্য। ধরো ডিয়ার জোভান, তো এরকম আমরা প্যারা প্যারা করে বাকি সব বডির নিয়ম, সব কিছুর নিয়ম হচ্ছে আমাদের কিসের মতো, ইনফর্মাল লেটারের মতোই, একদম হুবহু সেম। ঠিক আছে, আচ্ছা, ওকে। এবার চলো হচ্ছে আমরা ইনফর্মাল লেটার আর ইমেইল তো আমরা শিখলাম, রাইট? আচ্ছা, ইমেইল কিন্তু এখানে অনেকে বক্স করলেও পারো, না করলেও পারো, কোনো সমস্যা নেই বক্স করার। কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা আমি একটু হয়তো বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই যে লেটারের সময়, হ্যাঁ, ইনফর্মাল লেটারের সময়, দাঁড়াও এখানে কি, হ্যাঁ, ইনফর্মাল লেটারের সময় একটা জিনিস একটু মেনটেন করবে, আমাদের কিন্তু এনভেলপটা দিতে হবে। হ্যাঁ, সেটা ভাইয়া বলতে একটু ভুলে গিয়েছিলাম, অলরেডি ইমেল দেখে ফেলেছি। ইমেইলে কোনো এনভেলপ হবে না, ইনফর্মাল লেটারে হচ্ছে কি এনভেলপটা দিতে হবে। তাহলে হচ্ছে চলো আমি একটু, হ্যাঁ, এখানে এনভেলপটা দেখিয়ে দিই কীভাবে আঁকা উচিত এনভেলপটা। এনভেলপ হচ্ছে, দেখো তুমি চিঠি পাঠাচ্ছ, একটা এনভেলপে করে পাঠাবে না, তো সেই এনভেলপটাকে হচ্ছে কি তোমার যে ডাক টিকেট, যে হচ্ছে আমাদের পিয়ন হচ্ছে কি অন্য দেশে গিয়ে সেই লেটারটা ডেলিভার করে আসবে, সেখানে একটা এনভেলপ থাকা লাগবে, যে এনভেলপে অ্যাড্রেস দেওয়া থাকবে। ঠিক আছে, চলো এনভেলপটা একটু দেখি। ভাইয়া সরি, ভাই একটু ভুলে গিয়েছিলাম এনভেলপটা করার সময়।
ঠিক আছে, তো এনভেলপটা আমরা কিভাবে করব, এই যে আমি যে ফরম্যাটে এঁকে দিচ্ছি সেই ফরম্যাটে তোমরা হচ্ছে এনভেলপটা আঁকবে। এই কোণায় লিখবে স্টাম্প, শেষ। এরপর এখানে লিখবে কি, ফ্রম, যে পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে, অনুভব পাঠাচ্ছে, তাই তো। এখানে লিখবে কি টু, এবার অনুভব রহমান, তারপর ধরো জোবান আহমেদ ধরলাম, তারপর ধরো অনুভবের অ্যাড্রেস দিলাম, কি ধরো 12 গ্রিন রোড, ঢাকা, বাংলাদেশ। আর জোবানের অ্যাড্রেস দেওয়া লাগবে, জোবানের অ্যাড্রেস ধরো তো ইউএস, রাইট, ধরলাম সে হচ্ছে পেনসিলভ্যানিয়াতে। ধরো একটা অ্যাড্রেস তোমরা বানিয়ে দিয়ে দিবে 13, ধরো নিউ ইয়র্কে, ওয়াল স্ট্রিট, নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আরেকটা জিনিস চাইলে অ্যাড করে দিতে পারো, সেটা হচ্ছে কন্ট্যাক্ট নংটা তোমরা অ্যাড করে দিতে পারো, ঠিক আছে, একটা কন্ট্যাক্ট নং বানিয়ে তোমরা দিয়ে দিলা। ওকে, কেন দিলা, ধরো হচ্ছে যে খুঁজে পেলো না, যে হচ্ছে পিয়ন, সে হচ্ছে খুঁজে পেলো না যে কাকে দেওয়া লাগবে, তখন কি করবে, তখন হচ্ছে কন্ট্যাক্ট নংয়ে হচ্ছে কন্ট্যাক্ট করে এই লেটারটা হচ্ছে ডেলিভার করে দিয়ে আসতে পারবে। অথবা ধরো হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করে বলতে পারে যে আপনি যাকে হচ্ছে চিঠি পাঠিয়েছেন তার অ্যাড্রেস আমি খুঁজে পাচ্ছি না, আপনি আরেকটু ক্ল্যারিফাই করে দিলে ভালো হতো। সো সেজন্য কন্ট্যাক্ট নংটা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো, বাট দিলে বেটার, ঠিক আছে। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে ইনফর্মাল লেটারে হচ্ছে কি আমাদের একটা এনভেলপ আসবে, বাট ইনফর্মাল ইমেইলে কিন্তু আসলে এনভেলপ দেওয়ার দরকার নেই। কেন এনভেলপ লাগবে, আমি কি এটা কোনো পিওনের থ্রুতে পাঠাচ্ছি নাকি? ইনফর্মাল ইমেইল হচ্ছে কি, আমি জাস্ট মেইলে অনলাইন ভার্সন ভার্চুয়ালি পাঠিয়ে দিচ্ছি, সেখানে আমার কোনো এনভেলপ লাগবে না। ওকে, লিখে দিই নো এনভেলপ, ঠিক আছে। আচ্ছা, এবার চলো দেখি আমরা ডায়লগ হচ্ছে যে কিভাবে লিখবো। ডায়লগ লেখার আসলে ডায়লগ আমরা ছোটবেলা থেকে লিখে আসছি, বাট ডায়লগ লেখার কিছু কমন ভুল আছে আমরা করে থাকি। সেটা ধরো হচ্ছে যে আমরা এক লাইন বরাবর হয়তো বা কোলনগুলো দিই না। দেখো ডায়লগ হচ্ছে কি, আমরা একটা পেয়ারে পেয়ারে হচ্ছে কি আমরা কনভারসেশন করি, রাইট, জোড়ায় জোড়ায় হচ্ছে কি কনভারসেশন করি। এখন কনভারসেশন যেহেতু করছি, তখন হচ্ছে কি আমাদের একটা জিনিস মেনটেন করতে হবে, যে আমরা হচ্ছে যে লেখার সময় ধরো হচ্ছে এক্স আর ওয়াই, হ্যাঁ, ধরো এক্স, ধরো জেনন আর ইয়ারা, আমরা করি কি এখানে এখানে দেই কোলনগুলো, সেটা কিন্তু হবে না। কি হবে তাহলে, কোলনের সিকোয়েন্স সেম থাকতে হবে, এখানে কোলন দিলে ঠিক এই নিচে বরাবরই কোলন, এবং সেটা পুরো কনভারসেশন ধরে এক লাইন বরাবর হচ্ছে কি আমাদের কোলনগুলো মেনটেন করতে হবে। ওকে, আরও কিছু টিপস আছে, সেটা ভাইয়া একদম দেখাতে দেখাতে করে দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরো আমরা অনেক সময় জেনন দিয়ে শুরু করলাম, এটা র্যান্ডম নেম, আমার মাথায় আসলে হুট করে জেনন, ইনার্ট গ্যাস জেনন, তো আমি সেটা দিয়ে শুরু করলাম। ধরো আমরা জেননকে দিয়ে শুরু করলাম, সেই ক্ষেত্রে আমাদের শেষ করা লাগবে কাকে দিয়ে, ইয়ারাকে দিয়ে শেষ করা লাগবে। ধরো এই যে আমরা জেননকে দিয়ে হচ্ছে কি আমাদের কনভারসেশন শুরু করলাম, অনেকক্ষণ কনভারসেশন চললো, শেষ হবে কাকে দিয়ে, ইয়ারাকে দিয়ে। এটা এখন এটা কি ভাইয়া কোনো মুখস্থ রুল, এটা না হলে কি মার্কস কেটে দিবে? না, অবশ্যই কাটবে না। বাট তুমি যখন পেয়ার পেয়ার করে হচ্ছে কনভারসেশন করছো, কনভারসেশনটা দেখতে খুব সুন্দর লাগে এবং তোমার মার্কস বাড়াতে সেটা হেল্প করবে। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি, আমরা ডিরেক্ট এক্সাম্পলের মধ্যে দেখবো। আর তার আগে হচ্ছে এরকম আমরা পেয়ার বানাবো। আসলে দেখো জেননকে দিয়ে শুরু করছি, একটা পেয়ার, ধরো একটা পেয়ারের কনভারসেশনে কি জেনন বললো, তারপর কি ইয়ারা বললো, শেষ, একটা পেয়ার শেষ। সেকেন্ড পেয়ার আবার কি জেনন দিয়ে শুরু হলো, ইয়ারা দিয়ে শেষ। এরকম আমরা ট্রাই করবো 6 থেকে 8টার, মানে এসএসসি লেভেল তো 6 থেকে 8টার বেশি আসলে পেয়ার বানানোর দরকার নেই।
চাইলে বাড়াতে পারো, বাট 6 থেকে 8টার বেশি আসলে পেয়ার বানানোর দরকার নেই। আমি হলে 8টা বানাতাম পেয়ার। তাহলে এরকম কি, আমরা ধরো 8টা পেয়ারই দিলাম, তাহলে 8টা পেয়ারের প্রথম পেয়ারটা শুরু হবে কাকে দিয়ে? জেননকে দিয়ে, ইয়ারাকে দিয়ে। এরকম আমরা হচ্ছে কি, ধরো জেড জেড ওয়াই জেড ওয়াই। দেখো কয়টা পেয়ার হলো? 1 2 3। আবার ধরো জেড আরো কয়টা পেয়ার হলো? টোটাল ধরো 6টা পেয়ারই আমরা করলাম। আমরা আসলে ট্রাই করবো 8টা পেয়ারের মতো করতে, বাট 6টা পেয়ারই করি না কেন। পুরো ডায়লগটা শুরু হলো কাকে দিয়ে? জেননকে দিয়ে। শেষ হলো কাকে দিয়ে? ইয়ারাকে দিয়ে। এসব খুবই ছোটোখাটো ব্যাপার স্যাপার। দেখো আমরা ডায়লগ সবাই লিখতে পারি, ডায়লগ লিখতে আমাদের সমস্যা হয় না, বাট আমাদের যেটা সমস্যা হয়েছে সুন্দর করে ফুটিয়ে তোলার ক্ষেত্রে আমাদের সেই সমস্যাটা হয়ে থাকে। আশা করি এইগুলো রুলগুলো মেনটেন করলে আমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে ডায়লগের জন্য আমরা 2টা গ্রাউন্ড রুল কি শিখলাম? একটা হচ্ছে আমরা কি সব যে কোলনগুলো সেগুলোকে একটা সিকোয়েন্সের সোজা নিচে রাখবো, আর একটা হচ্ছে কি আমরা পেয়ার পেয়ার করব। টোটাল 8টা থেকে 10টা পেয়ার হতে পারে। আর যদি আমরা ফার্স্ট পেয়ার শুরু হয় জেনন দিয়ে, তাহলে লাস্ট পেয়ার কি অবভিয়াসলি ইয়ারা দিয়ে শেষ হবে। তাহলে ফুল কনভারসেশনটা যদি জেনন দিয়ে শুরু হয় তাহলে কি ইয়ারা দিয়ে শেষ হবে না? তো সেটা মেনটেন করব, যে আমাদের জোড়ায় জোড়ায় যেন থাকে। এমন থাকে না, ধরো এমন যেন হয় না যে এখন লাস্টে আমি এক্সকে দিয়ে শেষ করেছি, এমন যেন না হয়। ঠিক আছে, পেয়ার পেয়ার যেন মেনটেন করা হয়। চলো আমাদের হচ্ছে টপিকটা কি ছিল, তাহলে আমরা ধরলাম হচ্ছে করিম আর করিমা, যেই হোক না কেন তোমার ছোট ভাই হচ্ছে মুহিব। মুহিবের সাথে তুমি ফোন ইউজ করার ডিমেরিটস অ্যান্ড মেরিটস নিয়ে কথা বলবে। এখন ধরো এটা তো অনেক বোরিং হতে পারে, রাইট? ধরো হচ্ছে এমন অনেক রকমই হতে পারে। সিচুয়েশনটা একটু চিন্তা করো যে কি মানে কেন এই কনভারসেশনটা হতে পারে তোমার ছোট ভাইয়ের সাথে তোমার। ধরো এমন কি, ধরো একদিন র্যান্ডমলি তোমার ছোট ভাইয়ের সাথে তুমি তোমার ছোট ভাইয়ের রুমে গেলা এবং যে বললো এই ফোন কিন্তু চালানো উচিত না ফোন, অথবা তোমার ছোট ভাই তখন বললো না ফোন চালানো তো ভালো। তো এভাবে কি আমরা আলোচনা করবো নাকি? তার থেকে আমরা একটা ইন্টারেস্টিং ওয়েতে কনভারসেশনটা স্টার্ট করতে পারি। তো সেই ইন্টারেস্টিং ওয়েটা আসলে কি হতে পারে? অনেক সময় থাকে না র্যান্ডমলি আমরা ডায়লগ যেগুলো আমরা বইগুলোতে দেখি, যে হচ্ছে কি হাঁটতেছিল রাস্তায়, হাঁটতে হাঁটতে এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, ওমা হুট করে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে কি ওরা কথা বলা শুরু করছে ট্রি প্ল্যান্টেশনের হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস, মেরিটস নিয়ে, ট্রি প্ল্যান্টেশনের বেনিফিটস নিয়ে। হ্যাঁ, সেটা না, একটা কনটেক্সট তো সেট করা লাগবে, কেন ওরা হুট করে কথা বলা শুরু করছে। চলো দেখি তাহলে এইখানে একটা কনটেক্সট কি হতে পারে। হয়তো বা হতে পারে যাদের কাউকে ওদেরই বাবা, যেহেতু ভাই বোন ওরা, ওদেরই বাবা হয়তো বা ফোন কিনে দিয়েছে। তারপর ওই কনটেক্সটে ওকে ফোন এসেছে, ওদের কাউকে ফোন কিনে দিয়েছে, ওই কনটেক্সটে ওরা কথা বলা শুরু করলো, হ্যাঁ যে ফোনটা আসলে চালানো কতটা, ফোন মোবাইল ফোনের কি কি মেরিটস আছে, অথবা মোবাইল ফোনের কি কি ডিমেরিটস আছে, সেই কনটেক্সটে ওরা বলা শুরু করলো। ধরো এই যে করিম দিয়ে শুরু করলাম, দেখো আমি কিন্তু আবারও সেই পেয়ার প্রসেসটা হচ্ছে কি আমি মেনটেন করেছি। ওকে, দেখো করিম দিয়ে শুরু হলো একটা পেয়ার। দেখো কি বলে, মুহিব লুক ফাদার হ্যাজ ফাইনালি বট মি এ মোবাইল ফোন। দেখো আমরা কিন্তু খুবই এঙ্গেজিং ওয়েতে হচ্ছে আমরা শুরু করলাম, এমনভাবে শুরু করি না যে হ্যালো হাউ আর ইউ, হাই আই এম ফাইন হাউ আর ইউ, এভাবে শুরু করি না হোয়াট আর ইউ ডুইং, আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য মেরিটস অফ মোবাইল ফোন, না এইরকম বোরিংভাবে কিন্তু আমরা শুরু করি নাই। শুরু করলাম একটা এঙ্গেজিং ওয়েতে, যে লুক ফাদার হ্যাজ বট মি এ মোবাইল ফোন। এতে করে কি লাভ হলো, একটা কনটেক্সট সেট হলো, যে হচ্ছে যে কেন এই ডায়লগটাতে ওরা মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন নিয়ে কথা বলবে। ঠিক আছে, ফাইন। তারপর মুহিব বললো কি অ্যামেজিং, নাও উই ক্যান স্টে কানেক্টেড ইভেন হোয়েন ইউ আর আউট, ইজন্ট দ্যাট গ্রেট। তার মানে একটা জিনিস দেখো খুব সুন্দর করে, মাত্র এখনো কিন্তু আমরা ইন্ট্রোডাক্টরি লাইনেই আছে, এখনো কিন্তু এটা ইন্ট্রোডাকশনের মধ্যেই আছে, কনটেক্সট সেট হচ্ছে যে কেন ওরা কথা বললো মেরিট ডিমেরিটস নিয়ে, রাইট? বাট এর মধ্যেই কিন্তু আমরা একটা মেরিট নিয়ে কথা বলে ফেললাম, সেটা হচ্ছে কি উই ক্যান স্টে কানেক্টেড ইভেন হোয়েন ইউ আর আউট। অলরেডি কিন্তু মোবাইল ফোনের একটা মেরিট নিয়ে আমাদের কথা বলা হয়ে গেল। ওকে, আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে করে এরকম জোড়ায় জোড়ায় পালাক্রমে ওরা হচ্ছে কথা বললো যে হ্যাঁ এটা শুধু কমিউনিকেশনের জন্য না, স্মার্টফোনস মেক ইন্টারনেট ব্রাউজিং সো মাচ ইজিয়ার, ব্লা ব্লা ব্লা।
তারপর একজন বললো ইয়েস দে হ্যাভ দেয়ার ডাউন সাইডস টু, ডাউন সাইডস মানে কি ডিমেরিটসই। ওকে, তারপর আবার বললো এই যে মুহিব বলল, তারপর আবার করিম বলল, পেয়ার শেষ হলো। এরকম আস্তে আস্তে আমরা দেখো পেয়ারে পেয়ারে হচ্ছে কি আমাদের ইয়াটা শেষ করছি। ওকে সরি, করিম মুহিব, করিম মুহিব, করিম মুহিব, আবার হচ্ছে কি দেখো এই যে করিম মুহিব, করিম মুহিব, লাস্টে করিম মুহিব। তাহলে কি 6টা পেয়ার দিয়ে আমরা শেষ করলাম। বাট হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হিয়ার, যে আমরা দেখো এই যে কোলনগুলো আমরা লাইনে লাইনে মেনটেন করেছি এবং পেয়ারগুলো হচ্ছে মেনটেন করা হয়েছে। আরও ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের ডায়লগটা কিন্তু খুবই একটা এঙ্গেজিং ওয়েতে স্টার্ট হয়েছে। ধরো তোমাকে বললো হোয়াট আর একটা ডায়লগ লিখতে, যেটা হচ্ছে বেনিফিটস অফ ট্রি প্লান্টেশন। কীভাবে শুরু করা যায়? ধরো এভাবে শুরু করা যায় যে হচ্ছে যে দুই ফ্রেন্ডের হচ্ছে দেখা হলো এবং দুইজন ফ্রেন্ডই হচ্ছে যে একজনকে দেখা গেল সে খুব স্যাড, তখন আরেকটা ফ্রেন্ড জিজ্ঞেস করলো যে কেন স্যাড, তখন একটা কনটেক্সট সেট করছে। সে হচ্ছে পেপারে, আজকেই সকালে সে হচ্ছে পেপারে পড়েছে যে ট্রি প্ল্যান্টেশন, আর ট্রি প্ল্যান্টেশনের জন্য কীভাবে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে। অথবা এমন হতে পারে ধরো দুজন একদিন খুব একটা সামার ডে, কোজি সামার ডে, ওদের দুজনের দেখা হচ্ছে প্রচুর গরম, তখন ওরা বললো যে এত গরম তো হবেই অবভিয়াসলি, গাছ টাছ কেটে ফেলতেছে, মানুষ তো গাছ লাগায় না, উল্টা আরও ডিফরেস্টেশন হচ্ছে। তো ওই কনটেক্সটে ওরা হয়তো বা এই ট্রি প্ল্যান্টেশনের কনভারসেশনে চলে গেলো। তো একটা কনটেক্সট সেট করা লাগবে, হুটহাট কিন্তু কনভারসেশন শুরু করা যাবে না। যে একটা কনটেক্সট সেট করেছে সেখানে হচ্ছে কি সুন্দর করে আমার ফার্স্টে ডিমেরিটস বললো, তারপর হচ্ছে কি ফার্স্টে হচ্ছে মেরিটস বললো, গুড সাইডস বললো, তারপর কি ডাউন সাইডস বললো, ডিমেরিটস বললো, এরপর হচ্ছে কি আস্তে আস্তে হচ্ছে বলে তারপর হচ্ছে কি ওরা কি করলো এখানে যে একটা কিভাবে হাউ টু কেয়ারফুলি ইউজ দ্যাট। ওকে, হাউ টু কেয়ারফুলি, তাহলে সবসময় কিন্তু ধরো মেরিট ডিমেরিট বলে শেষ এমন না। ওকে ফাইন, মেরিটস আছে ডিমেরিটসও আছে, তাহলে ডিমেরিটসগুলোকে কীভাবে অ্যাভয়েড করা যায় সেই ব্যাপারেও একটা রেকমেন্ডেশন থাকা উচিত ডায়লগটার মধ্যে। তাহলে কি ডায়লগটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা কোহেরেন্স, একটা সঙ্গতি মেনটেন করে, যে হ্যাঁ শুরুতে এটা ছিল মেরিটস ছিল, তারপর আস্তে আস্তে ডিমেরিটস নিয়ে বললো, তারপর আস্তে আস্তে হচ্ছে কি হলো কীভাবে ডিমেরিটসগুলো অ্যাভয়েড করা যায় সেটা হচ্ছে বললো, তারপর কি আমার ডায়লগ শেষ। তাহলে দেখো সুন্দর একটা ডায়লগ না, খুব অল্প, এটাই হচ্ছে গতবার হচ্ছে এসেছিল 2024-এ একটা বোর্ডে এসেছিল। সো 6টা পেয়ার, তোমরা চাইলে 8টা 10টা পেয়ারও করতে পারো, বাট মেক শিওর পেয়ার বানাচ্ছ, ঠিক আছে? তুমি যদি এখানে মুহিবের পর আবার আরেকটা দিতে চাও করিম, শুধু করিম দিলে চলবে না, আবার একটা মুহিবও দিতে হবে। ওকে, তাহলে এরকম ধরো আই উড সাজেস্ট 6 থেকে 8 পেয়ার্স আর সাফিসিয়েন্ট, চাইলে 10 পর্যন্ত করতে পারো, অনেকের আসলে বেশি লেখার অভ্যাস থাকে, করতে পারো সমস্যা নেই, বাট পেয়ারগুলো মেনটেন করতে হবে। ওকে, লাস্টলি আমরা এবার দেখবো কীভাবে একটা স্টোরিকে তুমি আরও সুন্দরভাবে লিখতে পারো। দেখো আমি আসলে সত্যি বলতে যখন আমি স্কুল লাইফে ছিলাম আমি আসলে খুবই বাজে স্টোরি লিখতাম, বাট সেই বাজে স্টোরিকে আমার মধ্যে থেকে আমি অনেক সুন্দর লিখেছি। বাট অ্যাকচুয়ালি কলেজে যাওয়ার পর দেয়ার ওয়ার সাম টিচার্স, সাম ডিভাইন টিচার্স আই উড সে, স্পেশালি ওয়ান অফ মাই ফেভারিট ইংলিশ টিচার্স শুভাশিস স্যার নটরডেম কলেজের, তারপর হচ্ছে রূপক স্যার নটরডেম কলেজের, দে বেসিক্যালি চেঞ্জড মাই পার্সপেক্টিভ অফ হাউ টু রাইট এ স্টোরি। তো স্টোরিতে আমরা কি করি, ঠিক আছে এটা কাহিনী হলো, একটা কাহিনী হলো, তারপর আমরা একটা নিয়ে এটার পর এটা হলো, এটার পর এটা হলো শেষ করে দিই। বাট দেখো একটা স্টোরিকে তোমার সবচেয়ে বেশি প্রাণবন্ত, সবচেয়ে বেশি উজ্জ্বল, সবচেয়ে বেশি রিফ্রেশমেন্ট কি দেয়? ডায়লগস, রাইট? মানে একটা স্টোরিতে যত বেশি ডায়লগ থাকবে, যত বেশি কনভারসেশন থাকবে, তত বেশি কি স্টোরিটা আমার তত বেশি ফ্রেশ হয়ে উঠবে, তত বেশি প্রাণবন্ত, তত বেশি লাইভলি হয়ে উঠবে। এখন আমরা করি কি ওই ডায়লগই দিন আমরা বোরিং একটানে লিখতে থাকি। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি একটা স্টোরির ব্যাপারে, সেটা হচ্ছে ডায়লগস ইন দ্য স্টোরি। তাহলে স্টোরিতে যত বেশি ডায়লগস থাকবে তত বেশি স্টোরিটা সুন্দর হবে। এখন ভাই আমরা তো ডায়লগ লিখছি, আমরা কি আবার স্টোরির মধ্যেও ডায়লগ লিখবো? না, স্টোরির মধ্যে ডায়লগ লিখবো না, বাট আমরা যে ন্যারেশন পড়েছি না ডিরেক্ট স্পিচ, আমরা ডিরেক্ট স্পিচের আকারে ছোট ছোট শর্ট কনভারসেশন দেখাবো। তাহলে ইন দ্য ফর্ম অফ ডিরেক্ট ন্যারেশন। ওকে, তাহলে কিভাবে লিখবো চলো, এটা হচ্ছে গত বছর ঢাকা বোর্ড 2024 এসেছিল এটা।
এটাই খুবই আনকমন একটা স্টোরি, হয়তো বা আমরা কখনোই পড়িনি। এটা আমরা নিজেদের মন মাধুরী মিশিয়ে আমরা হচ্ছে এই স্টোরিটা আমরা লিখতে পারি। বাট স্টোরি হচ্ছে ইম্পর্টেন্ট কি, আমাদের একটা টাইটেল কিন্তু দেওয়া লাগবে, ঠিক আছে? দেখো এখানে বলা আছে কোশ্চেনে গিভ এ সুইটেবল টাইটেল টু ইট। যদি কোশ্চেনে বলা নাও থাকে তাহলে আমাদের একটা টাইটেল দেওয়া লাগবে। ওকে, দেখি। ওয়ান ডে স্কুল বয় নেমড আরিফ ওয়াজ রিটার্নিং হোম ফ্রম স্কুল। অন দ্য ওয়ে টু হিজ হোম হি স অ্যান ওল্ড ওম্যান হু ওয়াজ বেগিং। তাহলে সে ঘরে আসার পথে, বাসায় আসার পথে সে একটা হচ্ছে বুড়ো মহিলা দেখলো যে হচ্ছে ভিক্ষা করছিল। আরিফ asked the woman why she was begging. তাহলে আরিফ জিজ্ঞেস করলো যে আপনি কেন হচ্ছে ভিক্ষা করছেন। ইন রিপ্লাই শি টোল্ড হিম দ্যাট। এই যে এখানেই তো আমাদের শেষ। এরপরের পার্ট থেকে কি আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি না, নিজেদের মতো করে হচ্ছে শুরু করা লাগবে, তাই তো? তাহলে চলো এবার আমরা নিজেদের মন মাধুরী মিশিয়ে হচ্ছে আমরা দেখতে পারি। আমি একটা হচ্ছে স্টোরি হচ্ছে নিজে মনে হয়েছে এভাবে দিলে আরো সুন্দর হয়, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে তাহলে আমাদের কোন পর্যন্ত হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, এইখান থেকে এই পর্যন্ত। শি টোল্ড হিম দ্যাট, তারপর দিলাম শি ওয়াজ ওয়ান্স ওয়ান অফ দ্য রিচেস্ট ওয়েমেন ইন এ টাউন। তাহলে স্টোরিটা এমন ভাবে হচ্ছে আমরা মোড়টা ঘুরিয়ে দিলাম যে আরিফ একটা বেগারের সাথে দেখা হলো, বাট আরিফ গট টু নো দ্যাট দিস বেগার ওয়াজ ওয়ান্স ওয়ান অফ দ্য রিচেস্ট ওয়েমেন ইন দ্য এন্টায়ার রিজিয়ন। তাহলে হচ্ছে কি মানে আমাদের মোড় ঘুরিয়ে দিলাম না? তো এভাবে একটা স্টোরির হচ্ছে কি আমরা মোড়টা ঘুরিয়ে দিব। যখনই দেখবো কোনো আনকমন স্টোরি, আমরা একটু ট্রাই করবো স্টোরিতে একটু টুইস্ট নিয়ে আসার। যত বেশি টুইস্ট নিয়ে আসবো তত কি আমাদের স্টোরিটা অত বেশি সুন্দর হয়ে উঠবে, তাই তো? তাহলে আমরা একটা টুইস্ট নিয়ে আসলাম স্টোরির মধ্যে। এবার চলো দেখি। বাট ফেট হ্যাজ ব্রট হার অন দ্য স্ট্রিটস মেকিং হার বিগ ফর মানি। আচ্ছা, এই যে যেটা দেখলাম, saying this the woman started to cry and Arif felt uncomfortable but did not want to leave her like that. দেখো এখানে আমার সবচেয়ে বেশি হচ্ছে কি, দেখো একটা স্টোরিতে এটার পর এটা হয়েছে, এটার পর এটা হয়েছে, এগুলো না বলে যদি আমরা হচ্ছে যে ও কি ফিল করছে, ও কোনটা ফিল করে কি এক্সপ্রেস করলো, কথা বলে কি এক্সপ্রেস করলো, সেটা ইম্পর্টেন্ট না? যেমন দেখো আরিফ এখানে কি, আরিফ ফেল্ট আনকমফোর্টেবল বাট ডিড নট ওয়ান্ট টু লিভ হার লাইক দ্যাট। এখানে কি একটা এমপ্যাথির একটা ব্যাপার চলে আসে যে আরিফ ফেল্ট সামথিং বাট হি ডিড নট অ্যাক্ট অন ইট। এরপর হচ্ছে কি এই যে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বললাম, আমাদের অনেকগুলো ডিরেক্ট ন্যারেশন ইনক্লুড করতে হবে। ডোন্ট ক্রাই গ্র্যান্ডমা, হি সেড জেন্টলি, ইটস কোল্ড টুডে, উড ইউ লাইক সাম ওয়ার্ম টি। দেখো আমাদের আনকমন স্টোরি আমরা যা ইচ্ছা লিখতে পারি, তাই তো? কমন স্টোরিগুলোতে আমরা হচ্ছে এরকম মোড় ঘোরানোর সুযোগ নেই, বাট আমরা ট্রাই করবো যত বেশি হচ্ছে ন্যারেশন ডিরেক্ট স্পিচ হচ্ছে অ্যাড করার আমরা অ্যাড করব। মোড় না ঘুরে আমরা কমন স্টোরিটাকে অনেক হচ্ছে কিসের থ্রুতে আমরা এক্সপ্রেস করব, আমরা স্পিচগুলো ডিরেক্ট ন্যারেশন ডিরেক্ট স্পিচের থ্রুতে আমরা হচ্ছে কি এক্সপ্রেস করবো। বাট আনকমনগুলোতে আমরা ট্রাই করবো একটু মোড় ঘুরিয়ে, দেখি না কি করা যায়। এরপর হচ্ছে এই যে দেখো আমরা কিন্তু ভিজুয়ালাইজ করতে পারছি। ধরো আমরা যদি বললাম মানে এখানে কি ও সে কান্না করে দিল, রাইট? এরপর হচ্ছে কি সে কই কান্না করতে করতেই হচ্ছে কি বললো যে না কি বলে চা চা, হ্যাঁ ঠিক আছে চা খেতে পারি, সেটা কি কান্না করতে করতেই বলবো? না, শি ওয়াইপড হার টিয়ার্স। তাহলে কি আমাদের যে যখন সে পড়বে, যখন হচ্ছে কি টিচার যখন পড়বে, এক্সামিনার যখন তোমার খাতা পড়বে, সে কিন্তু ভিজুয়ালাইজ করতে পারবে যে জিনিসটা আসলে কেমন হচ্ছিল, ঠিক আছে? সে যখন ভিজুয়ালাইজ করতে পারবে পড়ে পড়ে এরকম হচ্ছিল, তখন কিন্তু তোমার মার্কস অটোমেটিক্যালি বেড়ে যাবে। অ্যান্ড তোমার এত বেশি ডিরেক্ট স্পিচ আমি কেন ইনক্লুড করতে বলেছি, এত বেশি ডিরেক্ট ন্যারেশন, এত বেশি স্পিচ আমি ইনক্লুড করতে বলেছি কারণ ধরো একটা স্টোরি তুমি বলে গেলে এটার পর এটা হয়েছে, এটার পর এটা হয়েছে, হ্যাঁ সেটা হয়তো বা মার্কস আসবে, সেটা হয়তো বা ভিজুয়ালাইজ করা যায়। বাট যখন তুমি ডায়লগস দিবা, সেখানে উক্তি দিবা, কোট দিবা, তখন কি সেটা আরও বেশি লাইভলি হয়, তোমার সেটা ভিজুয়ালাইজ করা আরও ইজি হয় যে হ্যাঁ হ্যাঁ এটা এটা বলেছে, ডিরেক্টলি এটা এটা বলেছে, তখন তোমার অনেক বেশি ইজি হয় ভিজুয়ালাইজ করাটা। টিচার যত ইজিলি ভিজুয়ালাইজ করতে পারবে তোমার স্টোরিটা, তত বেশি মার্কস আসবে। দ্যাটস ইট, এটাই আর কিছু না। ওকে, এই যে দেখো তারপর হচ্ছে কি ভালো কথা, তাহলে আরিফ হচ্ছে তাকে চা, মানে আরিফ কি তাকে চা সাধলো, তাই তো? অফার্ড হার টি। এটা কিন্তু আমরা এভাবে বলতে পারি। দেখো আমরা নর্মালি হলে কি লিখতাম, হয়তো বা লিখতাম যে আরিফ asked the women if she wanted tea or not, the women replied that yes she wanted tea। হ্যাঁ মানে এটা দিলে কিন্তু খুবই কমন হয়। ধরো এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা জিনিসটা, এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা জিনিসটা হয়তো এরকম বলতাম, অন্য সময় হলে কি বলতাম, আরিফ asked the old women if she wanted tea or not, the
ওল্ড ওম্যান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট শি ওয়ান্টেড টি। হ্যাঁ মানে সেটা ভাবে বললে হ্যাঁ একটা জিনিস হতো, হ্যাঁ খারাপ হতো না, বাট এভাবে বললে কি আরও সুন্দর হয়, আমাদের যে রিডার যে রিড করছে যে পড়ছে সে আরও সুন্দর মতো ভিজুয়ালাইজ করতে পারে যে কী কী আসলে হচ্ছে। তারপর সেখানে হচ্ছে কি নিয়ার বাই একটা ওল্ড টি শপে হচ্ছে কি আরিফ নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর হচ্ছে কি সেখানে সে হচ্ছে অর্ডার করলো। তারপর সেখানকার শপকিপার বলল যে শি ইজ অ্যান অড ওয়ান, হুইসপার করলো আরিফের কানে কানে, যে যখন হুইসপার করে বলছে, ফিসফিস করে বলছে, যখন রিডার পড়ছে, কি পড়ছে, দ্য শপকিপার লিন্ড ওভার অ্যান্ড হুইসপার টু আরিফ, তখন কিন্তু যে রিডার সে অটোমেটিক্যালি ভিজুয়ালাইজ করতে পারছে যে আরিফের কানে কেউ ফিসফিস করে কথা বলে গেল। ওকে আচ্ছা, শি ইজ অ্যান অড ওয়ান বয় অলওয়েজ অ্যালোন বাট শি টেলস দ্য মোস্ট ইন্টারেস্টিং স্টোরিজ। তার মানে এই যে শপকিপার বলে গেল যে এই যে যাকে তুমি সাথে করে নিয়ে এসেছো সে খুবই সুন্দর ভালো ভালো স্টোরিজ বলে, সে সবসময় একা থাকে বাট স্টোরিজ বলে। দেখো খুবই কিন্তু সিম্পল কাহিনী, বাট আমাদের ভিজুয়ালাইজ করতে আমরা ইজি করছি, রিডারকে আমরা ভিজুয়ালাইজ করতে আমরা হেল্প করছি। আচ্ছা অবভিয়াসলি আরিফকে পর এক্সাইটেড হবে, ওকে যেহেতু গ্র্যান্ডমা না এই ওল্ড ওমেন যেহেতু কে স্টোরি বলতে পারে তাহলে অবশ্যই আরিফ স্টোরি শুনতে চাবে। তখন কি আমরা এভাবে বলবো আরিফ আস্কড দ্য ওল্ড ওমেন টু টেল হিম সাম স্টোরি, আমরা কিভাবে বলবো? না আমরা তো এভাবে বলবো না যে আরিফ টোল্ড দ্য ওল্ড ওমেন টু টেল হিম সাম স্টোরিজ, আমরা তো এভাবে বলবো না, আমরা ডিরেক্ট স্পিচের থ্রুতে বলবো যে কেমন আরিফ ওয়াজ এক্সাইটেড অর আরিফ এক্সাইটেডলি টোল্ড দ্যাট গ্র্যান্ডমা কুড ইউ টেল মি সাম স্টোরিজ, এভাবে আমরা বলবো না। দেখি কিভাবে বলেছে, এই যে আরিফ টার্ন টু দ্য ওয়েমেন হিজ কিউরিওসিটি গ্রোয়িং, কিউরিওসিটি কি? কৌতূহল, কিউরিওসিটি কি? কৌতূহল, তাহলে হিজ কিউরিওসিটি গ্রোয়িং গ্র্যান্ডমা ডু ইউ রিয়েলি টেল স্টোরিজ, দ্য ওয়েমেন চাকেলড মানে হচ্ছে কি সে হচ্ছে কি ভাবলো, সে ভাবলো ভেবে বলল আই ডু চাইল্ড উড ইউ লাইক টু হিয়ার ওয়ান, ইয়েস প্লিজ আরিফ সেড ইগারলি। দেখো এই তিনটা লাইন আমরা যদি হচ্ছে কি এরকম ডিরেক্ট স্পিচে না দিয়ে আমরা যদি এরকম বলতাম আরিফ আস্কড দ্য ওয়েমেন টু টেল হিম সাম স্টোরিজ অ্যান্ড দ্য ওয়েমেন অ্যাগ্রিড টু টেল ওয়ান, মানে এটা তো খুবই ক্লিশে শোনাতো, খুবই বোরিং শোনাতো, রাইট? তার থেকে ভালো আমরা কিছু হচ্ছে কি অ্যানেকডটের থ্রুতে, কিছু আমাদের কোটের থ্রুতে আমরা জিনিসটা এক্সপ্রেস করলাম। তারপর হচ্ছে কি দ্য ওল্ড ওয়েমেন স্মাইলড, তারপর হচ্ছে কি ওল্ড ওমেনকে এই যে বলা শুরু করবে একটা স্টোরিটা তোমাদের মনের মতো, তোমরা হচ্ছে কি একটা স্টোরি হয়তো বা তোমরা বলে দিলে আমার এই স্টোরিটা দিতে মন চেয়েছে, সেটাই তো একটা স্টোরি বলেছে খুবই শর্টে। দেখো স্টোরি বলাটা তো ইম্পর্টেন্ট না, আমাদের ওল্ড ওমেন কি স্টোরি বলেছে এটার দরকার আছে তেমন কোনো, এটা জাস্ট আমাদের কনভারসেশনাল ফ্লোটা মেনটেন করার জন্য বলেছে একটা। তারপর আরিফ হচ্ছে ক্ল্যাপড হিজ হ্যান্ডস ইন ডিলাইট। দেখো এই ডিটেইলটা কেন আমাদের ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট আমাদের এই ডিটেলটা? কারণ এই যে আরিফ যে হাততালি দিয়েছে সেটা তো আমরা হয়তো অন্য সময় হলে আমরা বলতামই না, ধরো এটা বলার দরকার আছে, ধরো আমরা যদি এই ক্লাসটা করার আগে হয়তো আমরা এরকমভাবে এত এক্সপ্লিসিটলি এত সুন্দরভাবে তো এক্সপ্রেসই করতাম না। ওকে আমরা বলতাম দ্য ওল্ড ওমেন টোল্ড হিম এ স্টোরি, তারপর এরকম কোটেশনের মধ্যে হয়তো স্টোরিটা বলে দিলাম, তারপর কি বলতাম আরিফ ওয়াজ ডিলাইটেড, শেষ। বাট না আরিফ ক্ল্যাপড হিজ হ্যান্ডস, সেটা হচ্ছে কি রিডার যখন এই সেন্টেন্সটা আমরা লিখবো তখন যে এক্সামিনার সে ভিজুয়ালাইজ করতে পারবে যে আচ্ছা এরকম কিছু অনেক ভালো একটা স্টোরি ছিল দেখে ক্ল্যাপ করেছিল। ওকে এরপর আরিফ হচ্ছে কি এত ভালো যে একটা স্টোরি ছিল সেটা কি সে জাস্ট ক্ল্যাপ করে থেমে গেল না, সে বলল যে দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং স্টোরি গ্র্যান্ডমা, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইট। অ্যান্ড তারপর কি অবভিয়াসলি ওল্ড ওয়েমেনে তো হচ্ছে কি ওয়েলকাম বলবে, রাইট? সেটা কি আমরা এভাবে বলবো যে দ্য ওল্ড ওয়েমেন ওয়েলকাম হিম? না, আমরা একটা কোটেশনের থ্রুতে জিনিসটা বুঝিয়ে দিব, ডিরেক্টলি বলবো না যে দ্য ওল্ড ওয়েমেন ওয়েলকাম হিম, সেটা আমরা বলবো না, বাট ওল্ড ওয়েমেনের একটা স্পিচের থ্রুতে একটা স্টেটমেন্টের থ্রুতে আমরা বুঝিয়ে দিব যে দ্য ওল্ড ওয়েমেন ফেল্ট ওয়েলকামড। ওকে আচ্ছা, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য টি চাইল্ড, রিমেম্বার কাইন্ডনেস ক্যান চেঞ্জ লাইফ জাস্ট অ্যাজ ইট ডিড ফর দ্য প্রিন্স। তাহলে মনে হয় যে প্রিন্স আর ফ্রগের যে কাহিনীটা ছিল সেটা হয়তো বলেছিল। লাস্টলি আমাদের শেষ করব একটা অবভিয়াসলি নীতিবাক্য দিয়ে, আমরা সবসময় শেষ করে থাকি। সেটা কি নীতিবাক্য? অ্যাজ আরিফ ওয়াকড হোম হি রিয়েলাইজড ইভেন দ্য সিম্পলেস্ট গেস্টার্স
ক্যান আনকভার বিউটিফুল স্টোরিজ। ঠিক আছে, সবসময় আমরা একটা নীতিবাক্য টানবো, এখানেও আমরা একটা কোনোরকম করে আমরা মিলিয়ে একটা নীতিবাক্য টেনে নিলাম, একটা মোরাল দিয়ে দিলাম। ওকে, বাট এই যে স্টোরিটা, এই স্টোরিটা অনেক বেশি লাইভলি না? অন্য সময় হলো কি আমরা খুব নর্মালি জিনিসটা হয়তো বা বলে শেষ করে দিতাম, বাট এই স্টোরিটা আমাদের হচ্ছে যেমনই হোক না কেন, কন্টেন্ট যাই থাকুক না কেন, আমাদের যে রিডার তাকে ভিজুয়ালাইজ করতে হেল্প করছে। রিডার আমাদের যখন স্টোরিটা খাতা দেখার সময় পড়বে, পড়ে সে মাথায় সে চিন্তা করতে পারবে যে আসলে কি কি হচ্ছিল। তোমরা এটা পড়ে দেখো একবার, দেখবা তোমাদের এটা ভিজুয়ালাইজ করতে খুব ইজি হচ্ছে। তোমরা যদি তা না করে খুব নর্মালি বলে যাও এটার পর এটা হয়েছে, এটার পর এটা হয়েছে, বাস শেষ, তখন কিন্তু ভিজুয়ালাইজ করাটা ইজি হয় না। বাট সেন্টেন্সেস লাইক দিস, কোটেশনস, আমাদের এটাকে অনেক স্ট্রং অ্যান্ড লাইভলি করে ফেলে। ওকে, তাহলে আশা করি আজকের ক্লাসের পর তোমরা ইনফর্মাল ইমেইল, লেটার, ডায়ালগ, স্টোরি তোমরা খুব সুন্দর মতো তোমরা ফুটিয়ে তুলতে পারবে। ঠিক আছে, অ্যান্ড তোমরা অনেকে বলো ভাই সাজেশন আসলে তোমরা কি করবা? তোমরা তো সবাই লিখতে পারো, এখানে তো আলাদা সাজেশনের দরকার নেই। তারপরে যদি দরকার হয়, যে আমাদের যে টেস্ট পেপারটায় তুমি দেখবা সব ইম্পর্টেন্ট হচ্ছে স্টোরি 10-12টা দেওয়া আছে। তোমরা কি মুখস্থ করবা? না, মুখস্থ করবা না, রিডিং পড়ে ফেলবা, কি কি আছে শেষ। তারপর নিজেদের ভাষায় এরকম স্ট্রং ভিজুয়ালাইজিং সেন্টেন্স ইউজ করে, তারপর হচ্ছে কি কোটেশন ইউজ করে তোমরা সুন্দর মতো সাজাবা। ঠিক আছে, দ্যাট বিং সেড, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ অ্যাগেন ফর ইউর অ্যাটেনশন।